আহ, নমস্কার। সকলকে শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা আজকের আলোচনা চলে এসেছি। আজকে আহ, দুজন থাকছেন, অধ্যাপক অনীক চ্যাটার্জি স্যার এবং অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায় স্যার। অনীক স্যার চেয়ার করবেন এবং অধ্যাপক প্রতীক চট্টোপাধ্যায় স্যার স্পিকার হিসাবে আজকের আলোচনাতে আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্টেম্পোরারি গ্লোবাল পলিটিক্স থিওরি অ্যান্ড প্র্যাকটিস। তো আমি অধ্যাপক অনীক চ্যাটার্জি স্যারকে অনুরোধ করব আজকের আলোচনার চেয়ার করার জন্য। স্যার প্লিজ আপনি শুরু করুন। ধন্যবাদ প্রকাশ। এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে তো বরাবরই ধন্যবাদ জানিয়ে আসছি। এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র এত সুন্দর মনোজ্ঞ সব আলোচনার আয়োজন করে চলেছে বেশ কয়েক বছর ধরে। সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের সেটা খুবই উপকারে আসছে। আমাকে অনেকে বলেন, যারা এখন অধ্যাপক, তরুণ অধ্যাপক, এরকম অনেকে কিন্তু আমাকে ফিডব্যাক দেন যে তারা এই আলোচনাগুলো থেকে তারা অনেক কিছু শিখতে পারেন। যেমন সম্প্রতি দূরবর্তী এক জেলার এক খুব তরুণ অধ্যাপক, আমার ছাত্র সম, যদিও আমার সরাসরি ছাত্র ছিল না, সেরকম এক তরুণ অধ্যাপক আমাকে বললেন যে এই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আপনার স্যার যে লেকচারগুলো হয়েছে সেগুলো থেকে অনেক কিছু সংগ্রহ করে লিখে নিয়ে আমি ক্লাসে পড়াই। তো এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফিডব্যাক পাই। তাতে যেটা বুঝতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন সুন্দর বিষয়ে তারা আলোচনা করে। আজকে এরকমই একটা সুন্দর বিষয় আলোচনার জন্য রাখা হয়েছে। সেটা হলো কন্টেম্পোরারি গ্লোবাল পলিটিক্স থিওরি অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ সাম্প্রতিক বা সমসাময়িক আন্তর্জাতিক রাজনীতি, তার তত্ত্ব এবং তার প্রয়োগের দিকটা আলোচনা হবে। আলোচনা করবেন অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়। আমার একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের চর্চার ক্ষেত্রে আমরা দেখি যে থিওরির চর্চা খুব বেশি হয় না। আমি অনেক জায়গায় বলেছি যে পশ্চিমবঙ্গে গুটি কয়েক একাডেমিক বা স্কলার তারা থিওরি, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বের দিকটা নিয়ে আলোচনা করেন। তো আমার খুব ভালো লাগছে অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায় তিনিও আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব নিয়ে ভাবনা চিন্তা করছেন। এটা খুবই আনন্দের বিষয়। এবং যে কোনো সাবজেক্টের আমরা জানি যে তত্ত্ব এবং প্রয়োগ, এই দুটো দিকই কিন্তু খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ। তত্ত্ব, একটা পুরনো কথা আছে, সেটা প্রদীপ জানে, যে থিওরি লিডস টু প্র্যাকটিস, অর্থাৎ তত্ত্বই আমাদের প্রয়োগের দিকে ঠেলে দেয়। এটা বেশ পুরনো একটা কথা, কিন্তু কথাটা পুরনো হলেও চির নতুন। অর্থাৎ তত্ত্বকে উপেক্ষা করে আমরা কিন্তু প্রয়োগের দিকটা কখনোই আলোচনা করতে পারবো না। আমি এরকমও দেখেছি যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা যাকে বলি বাইল্যাটারাল রিলেশনস, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গবেষণা অনেক বেশি হয়। তাতে কোনো আপত্তি নেই, এরকম গবেষণা অনেকে করেন, সেটা খুব সমৃদ্ধ গবেষণা হয় দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে। কিন্তু পাশাপাশি তত্ত্ব নিয়ে গবেষণার সংখ্যা কিন্তু কম। কিছুদিন আগেই আমি এক ছাত্রীকে বলছিলাম, তার এই তত্ত্বের দিকে একটু উৎসাহ আছে। তো সে তখন একটা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গবেষণা করতে চাইছে, আমাকে জিজ্ঞাসা করছিল যে স্যার এটা কেমন হবে। তো আমি বললাম, তোমার তত্ত্বের দিকে এত যখন উৎসাহ থিওরি নিয়ে আইআর এর, তুমি থিওরি নিয়ে গবেষণা করার কথা ভাবছো না কেন? তো
অনেকে সে তখন বলল যে স্যার থিওরির দিকটা একটু কঠিন লাগে, আমার যদিও খুব ইন্টারেস্ট আছে কিন্তু একটু কঠিন লাগে। তো এই যে একটা কি বলবো, এই থিওরিকে একটু কঠিন বলে একটু দূরে সরিয়ে রাখা, এটা কমাতে হবে। এবং থিওরি খুব ভালোভাবে রপ্ত না হলে কিন্তু আমরা আন্তর্জাতিক সম্পর্কের সুযোগ্য ছাত্র হয়ে উঠতে পারবো না। যে কোনো সাবজেক্টে থিওরি ভালো না জানলে সেই সাবজেক্টটা কিন্তু তার উপরে আমার দখল বা আমার নিয়ন্ত্রণ অনেক কমে যাবে। তো আমি খুবই আনন্দিত অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়, উনি এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, সেটা আমরা ওনার পোস্টার থেকে পরিচয় থেকেই জানছি। এবং আমার খুব ভালো লাগছে যে অধ্যাপক চট্টোপাধ্যায় এরকম একটি বিষয়কে বেছে নিয়েছেন আলোচনার জন্য। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়ের আলোচনা শোনার জন্য। সুতরাং আমি আর কথা না বাড়িয়ে অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়কে আহ্বান করব তার আলোচনা শুরু করবার জন্য। ধন্যবাদ স্যার। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে। স্যারের কথার অনুসারেই বলি যে প্রকাশ, যিনি এর কর্ণধার মূলত, এবং অন্যান্য যারা এখানে রয়েছেন, তারা খুবই ভালোভাবে এখানে বাংলায় রাষ্ট্রবিজ্ঞান চর্চাটাকে সমৃদ্ধ করার পথে এগোচ্ছেন। এবং এই যে বৈদ্যুতিন মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এগুলোকে সংগ্রহীত করে রাখছেন, সেটা খুবই ভালো ব্যাপার। ফলে সেটার জন্য একটা বিশেষ সাধুবাদ তাদেরকে জানাচ্ছি। দ্বিতীয় আরেকটি কারণে আমি কৃতজ্ঞ, তার কারণ আমাকে যখন বলা হলো যে এই বিষয়ে বলতে, তখন আমি বললাম যে কোনো একজন সিনিয়র অধ্যাপক যদি সভাপতিত্ব করেন তাহলে আমার ভালো লাগবে। এবং আমি খুবই খুশি হয়েছি যে যিনি আজকে সভাপতিত্ব করছেন, আমার আন্তর্জাতিক পাঠের পাঠের সূচনা তার কাছেই, তার হাত ধরেই। যখন আমি প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলাম, আমি স্যারের, অধ্যাপক অনিক চ্যাটার্জি স্যারের আমাদের কাছে এসি, স্যারের কাছে আমরা ডিরেক্ট স্যারের কাছে ছাত্র। প্রায় 20 বছর আগের কথা, আমি 2004 সালে প্রেসিডেন্সি থেকে পাশ করেছি। ফলে প্রায় 20 বছর বাদে এমন একটা জায়গায় আমি স্যার সভাপতিত্ব করছেন, আমি বলছি এটার থেকে বড় পাওনা আর কিছু হয় না। ফলে আমি খুবই কৃতজ্ঞ স্যারের কাছেও, স্যার রাজি হয়েছেন সভাপতিত্ব করার জন্য। এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র যে এরকম একটা আহ মানে আমরা অনেক সময় বলি যে এরকম একটা মিলন ঘটিয়ে দেওয়ার 20 বছর বাদে, আমাদের স্যার শুনলে খুশি হবেন যে আমাদের ব্যাচের প্রেসিডেন্সি গ্রুপের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এবং সেখানে যখন আমি এই পোস্টারটা দিলাম তখন সবাই খুব খুশি হয়েছে যে আহ, এত বছর বাদেও স্যার খুব অ্যাক্টিভ আছেন। এবং স্যারকে দেখে সবাই আমরা আমাদের পুরোনো দিনের স্মৃতির কথাগুলো আলোচনা করছিলাম। আমি স্যারকে প্রণাম জানিয়ে, স্যারের আশীর্বাদ নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব, মূলত আমার গবেষণার দিক থেকে। এবং স্যার যেটা বললেন যে তত্ত্ব নিয়ে আলোচনা খুব কম হচ্ছে এবং আন্তর্জাতিক সম্পর্কে তত্ত্ব নিয়ে বিশেষ করে আলোচনা কম হচ্ছে, তার একটা প্রধান কারণ আমার মনে হয় যে আমরা থিওরিটাকে সবসময় খুব অ্যাবস্ট্রাক্ট আইডিয়াজ এর সঙ্গে যোগ করে দিই। মানে যখন থিওরির ক্লাস হয়, সেটাকে যদি আমরা অনেক বেশি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে সেটাকে আলোচনা করি এবং সেরকম ধরনের সিলেবাসটা তৈরি হয়, তাহলে আমার মনে হয় ছাত্রছাত্রীরা আরো বেশি উপভোগ করবে তত্ত্বের আলোচনা। আসলে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরি বলে একটা সেকশন থাকে, আর আবার একটা থাকে যে ইস্যুস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, মানে সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন প্রতিপাদ্য বিষয়। তো ফলে সেই বিষয়গুলো আমরা আলাদাভাবে আলোচনা করি আর তত্ত্ব আলাদাভাবে আলোচনা করি। আমি যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে যে তত্ত্বকে একটু উদাহরণ সহকারে আমি চেষ্টা করব যে যাতে করে ছাত্রছাত্রীদের কাছে মনোজ্ঞ করে তোলার বিষয়টা হয়। আমি 20 বছর আগের কথা বলেছি শুরুতেই, যে আমি প্রেসিডেন্সি কলেজে পড়তাম। তার একটা বিশেষ কারণ আছে। প্রায় 24 বছর আগে 2001 সালে যখন আমরা আহ, মানে একটা সেপ্টেম্বর মাসের একটি দুপুরে যখন ক্লাসরুমে বসেছিলাম, হঠাৎ সবকিছু পাল্টে গেল। তার কারণ 2001-এর সেপ্টেম্বর মাসের
আহ 11 তারিখের একটি ভয়াবহ ঘটনা, সন্ত্রাসবাদী হামলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে হামলার সাথে সাথে পৃথিবী জুড়ে তত্ত্ব এবং প্রয়োগ আন্তর্জাতিক সম্পর্কের, এর বিশ্লেষণ, এর দিক, এর অভিমুখ সমস্তটাই দ্রুত বদলাতে থাকে। তো ফলে আমি মূলত তিনটে তিনটে না, আমি চারটে পর্যায় দেখার চেষ্টা করছি। একটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ থেকে ঠান্ডা লড়াই যুদ্ধের শেষ অবধি, অর্থাৎ 1945 থেকে 1989 অবধি, এই সময়কালে কি ধরনের পৃথিবীর অবস্থা ছিল, সেখানে কি কি তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে। তারপরে পুরো 90-এর দশকটা, অর্থাৎ 1989 থেকে 2001 সাল অবধি, সেখানে কি ধরনের আন্তর্জাতিক মানে ঠান্ডা লড়াই উত্তর আন্তর্জাতিক সম্পর্ক, তার কি বৈশিষ্ট্য ছিল, সেখানে কি ধরনের তত্ত্ব আলোচনা ছিল বা প্রাধান্য পেয়েছিল। এবং তারপরে অবশ্যই এই 2001 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখের যে সন্ত্রাসবাদী হামলা, আমরা আন্তর্জাতিক সম্পর্কে এটিকে বলি 9/11 ঘটনা। তো সেই ঘটনার পরে অনেকেই এটাকে বলে যে পোস্ট 9/11 ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ উত্তর সন্ত্রাসবাদী হামলা আন্তর্জাতিক সম্পর্কের জায়গাটা। এবং তৃতীয়, এটা যদি তৃতীয় পর্যায় হয়, চতুর্থটা অবশ্যই খুব সাম্প্রতিক যে কোভিড অতিমারি, সেইটা যদি একটা বেঞ্চমার্ক আমরা রাখতে পারি, একটা একটা পর্যায়ে রাখতে পারি, তাহলে আমরা মূলত গত প্রায় 9 করে প্রায় 80 বছরের একটা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এই চারটে পর্যায়ে ভাগ করে কি কি তত্ত্ব প্রাধান্য পেয়েছে, কেন প্রাধান্য পেয়েছে, এবং কি জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক সম্পর্কের, বিশ্ব রাজনীতির চর্চার, সেটা আলোচনা করার উদ্দেশ্য আমার এই বক্তৃতা। আমি আনুমানিক আধ ঘন্টা বা 40 মিনিট বলবো, তারপরে নিশ্চয়ই স্যার তার উপরে কমেন্টস করবেন, বা কোনো প্রশ্ন থাকলে আমি সেগুলো আলোচনা করব। আমি প্রথমে একদম ফিরে যাচ্ছি যে আন্তর্জাতিক সম্পর্কের গোড়ার দিকে, এবং আমরা প্রত্যেকেই জানি যে সেখানে বাস্তববাদী তত্ত্ব বা রিয়েলিস্ট থিওরির একটা বড় প্রাধান্য ছিল। এবং এবং আমরা অনেক সময় যে কোনো তত্ত্বকে একটুখানি আমি বলবো যে সুপারফিশিয়াল ওয়েতে আমরা আলোচনা করি বা আমরা বোঝার চেষ্টা করি। যেমন আমি প্রথমেই বলি যে, এবং এটা অধ্যাপক অনিক চ্যাটার্জি স্যারের থেকেই শেখা, যে আমরা যখন হান্স মর্গ্যানথোর বইটা পড়ি, এবং বইটা আমরা সবাই এক এক নিঃশ্বাসে বলে দেবো যে বইটার নাম পলিটিক্স অ্যামং নেশনস, কিন্তু ওর সাবটাইটেলটা অনেকে মনে রাখেন না, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে পলিটিক্স অ্যামং নেশনস, স্ট্রাগল ফর পাওয়ার অ্যান্ড পিস। তো ফলে এই যে মানে মর্গ্যানথো যদি একেবারে হার্ডকোর রিয়েলিস্ট হন, তাহলে মর্গ্যানথো কেন পিসের কথাটা বলবেন, শান্তির কথা বলবেন? আসলে মর্গ্যানথো বা অন্য কোনো যাদের তাত্ত্বিককে আমরা একেবারে একটা বন্ধ দরজার মধ্যে ঢুকিয়ে দিই একটা ঘরে, যে এরা হচ্ছে বাস্তববাদী, এরা মার্ক্সবাদী, এরা উদারবাদী, বা এরা কনস্ট্রাকটিভিস্ট, গঠনবাদী, তো ফলে সেখানে, বা কোনো কেউ কেউ ক্রিটিক্যাল থিওরিস্ট আছে, পরে আমি আলোচনা করব। তো আমার মনে হয় যে প্রত্যেকটা তত্ত্বের নিজস্ব কিছু উপাদান অবশ্যই আছে, কিন্তু সেই তত্ত্ব কখনোই অন্য তত্ত্বকে, একেবারে অন্য তত্ত্বের কিছু উপাদানকে একদম অস্বীকার করছে, এটা বলা ঠিক নয়। তো ফলে আমরা যদি পুরো ঠান্ডা লড়াইয়ের সময়কালটা দেখি 1945 থেকে 1989, তাহলে অবশ্যই এটা বলা যেতে পারে যে এই সময়কালে অন্তত 3-4টে তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথমে অবশ্যই বাস্তববাদী তত্ত্ব তার আগে থেকেই, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই, প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল থেকে বা তার আগে ইএইচ কার, ক্লজউইটজ তার আগে আছেন, তারপরে হান্স মর্গ্যানথো 1948-এ এটা লিখছেন। এইগুলো করার পরে যেটা হয় যে বাস্তববাদীদের সমালোচনা হয়, সমালোচনা হয়ে বহুত্ববাদী
তত্ত্ব গড়ে ওঠে। বহুত্ববাদী তত্ত্ব কেন গড়ে উঠছে? বহুত্ববাদী আবার মানে ঠান্ডা লড়াই এটা যেরকম ভাবে এগিয়েছে, তার উত্থান পতন আছে ঠান্ডা লড়াই। সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন যে একদম যুদ্ধ পরিস্থিতি, ওয়ার লাইক সিচুয়েশন তৈরি করেছে এমনটা নয়। সেখানে কিছু কিছু সময় দেখা গেছে যে বিশ্বের কোনো একটা অঞ্চলে, হয়তো এশিয়ায়, তারা মানে তাদের তাদের ক্ষমতার টক্করটা হচ্ছে। আবার কখনো দেখা যাচ্ছে যে তারা সেটা ল্যাটিন আমেরিকার পরিসরে সেখানে তত্ত্ব মানে তাদের তাদের হয়তো সামনাসামনি নয়, কিন্তু যেমন এখানে নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, আবার ওখানে হচ্ছে কি কিউবার পরিপ্রেক্ষিতে। তো ফলে সব জায়গাতেই যে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে এমন নয়, তাদের সামনে অন্য জাতিরাষ্ট্রকে রেখে তারা পেছন থেকে এই এই ঠান্ডা লড়াইটা চালিয়ে গেছে। তার ফলে যেটা হয়েছে যে কখনো বাস্তববাদী তত্ত্বের মানে প্রাধান্য, বাস্তববাদী তত্ত্ব আবার কিছু কিছু সময় দেখা গেছে, যেরকম ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় জানি যে দাঁতাতের কথা, যে কিছুটা স্তিমিত অবস্থা ঠান্ডা লড়াইয়ের, সেখানে আবার অনেক সময় বহুত্ববাদী, প্রতিষ্ঠানবাদী, ইনস্টিটিউশনালিজম, ইন্টারডিপেন্ডেন্সের তত্ত্ব, সেটা চলে এসেছে। এই ঠান্ডা লড়াইয়ের সময়তেই আবার ল্যাটিন আমেরিকার আহ যে যে দুরবস্থা, অর্থনৈতিক দুরবস্থা, সেখান থেকে আমাদের পরনির্ভরশীলতার তত্ত্ব বা ডিপেন্ডেন্সির তত্ত্ব গড়ে উঠেছে। এবং আবারও 1970-এর দশকে আমরা দেখতে পাচ্ছি যে নয়া বাস্তববাদী তত্ত্ব কেনেথ ওয়ালসের, তিনি বাস্তববাদী তত্ত্বর যে রেলেভেন্স, যে সেটা প্রাসঙ্গিকতাকে বজায় রাখার জন্য আবার একটু অন্যভাবে বাস্তববাদকে বোঝানোর চেষ্টা করছে, লক্ষ্যটা এক রেখেই যে জাতিরাষ্ট্রের মূল প্রেরণা বা মূল তাগিদ হচ্ছে প্রভূত জাতীয় ক্ষমতা অর্জন করা, এবং তার জন্য তার কারণ তাদের জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে হবে। অন্যদিকে বহুত্ববাদীরা বা প্রাতিষ্ঠানিকবাদীরা, এমনকি কিছুটা হলেও পরনির্ভরশীলতাবাদীরা, তারা অনেক বেশি সোশ্যাল কথা বলছেন, অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠানের কথা বলছেন। তারা বলছেন যে সমাজ, সামাজিক বিন্যাস, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যখন আমরা দেখছি যে যখন আন্তর্জাতিক সম্পর্কে এই ধরনের তত্ত্ব ঠান্ডা লড়াইয়ের যুদ্ধ সময়কালে দেখা যাচ্ছে, সেই সময় কি হলো, সেই সময় আবার কিন্তু একটা সমাজবিজ্ঞানে তত্ত্বের মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, এবং সেখানে উত্তর আধুনিকতাবাদ, পোস্ট মডার্নিজম, উত্তর কাঠামোবাদ, পোস্ট স্ট্রাকচারালিজম, এই ধরনের তত্ত্ব উঠে আসছে, যারা আবার একেবারে সরাসরি এই পশ্চিমী দুনিয়ার যেটাকে আমরা বলি ইউরোসেন্ট্রিজম, অর্থাৎ পশ্চিমী কেন্দ্রীভূত বিভিন্ন তত্ত্ব, তাকে একেবারে সমালোচনা করে নস্যাৎ করে দিচ্ছেন। তারা বলছেন যে পশ্চিমী যে তত্ত্ব বা পশ্চিমী অভিজ্ঞতাকে কেন্দ্র করে যে ধরনের তত্ত্ব উঠে এসেছে, সেগুলো একেবারেই তৃতীয় বিশ্বের জন্য প্রাসঙ্গিক নয়। তৃতীয় বিশ্বের সেটা আন্তর্জাতিক সম্পর্ক হতে পারে, পররাষ্ট্রনীতি হতে পারে, সামাজিক বিন্যাস হতে পারে, তাকে বোঝার জন্য একেবারেই যথেষ্ট নয়। প্রয়োজন হচ্ছে যেটা আস্তে আস্তে 1980-র দশক থেকে উঠে আসছে, সেটা হচ্ছে নন ওয়েস্ট, অর্থাৎ অপশ্চিমী তত্ত্বায়ন। অপশ্চিমী তত্ত্বায়নের দিকটাতেই আমি ঠান্ডা লড়াই যুদ্ধকে পরিস্থিতিটা শেষ করছি, অর্থাৎ বাস্তববাদ, বাস্তববাদের প্রাধান্য, বাস্তববাদের সমালোচনা দিয়ে বহুত্ববাদ এবং প্রাতিষ্ঠানিকবাদ, লিবারাল ইনস্টিটিউশনালিজম, উদারনৈতিক প্রাতিষ্ঠানিকতাবাদ, এবং ল্যাটিন আমেরিকার ওখানে পরনির্ভরশীলতার তত্ত্ব, এগুলো উঠে আসছে। তার পাশাপাশি সমাজবিজ্ঞানেও তত্ত্বের একটা পরিমার্জন হচ্ছে। ইউরোপ কেন্দ্রিক তত্ত্বগুলোকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। উত্তর আধুনিকতাবাদ এবং উত্তর কাঠামোবাদী তত্ত্বটা তারা এটা সমালোচনা করছেন, বলছেন যে সামাজিক বিন্যাস বা সংস্কৃতি, এগুলো খুব গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের ব্যবহারকে, মানব ব্যবহারকে বা রাষ্ট্রের ব্যবহারকে বিশ্লেষণ করার ক্ষেত্রে, এবং এক একটি অঞ্চল তার নিজস্বতা আছে, সেই নিজস্বতাকে সবসময় বজায় রাখতে হবে। ঠান্ডা লড়াইয়ের অবসানের পরে যদি আমরা তার পরবর্তী 10-11 বছরটা দেখি, অর্থাৎ 1989 সাল থেকে 2001 সাল, সেখানে কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একক প্রাধান্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্যর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতাদর্শ ভিত্তিক
যে তত্ত্বগুলো উঠে এসেছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাইকেল ডয়েলের ডেমোক্রেটিক পিস থিওরি, অর্থাৎ গণতান্ত্রিক শান্তি প্রতিষ্ঠার তত্ত্ব। সেটাও আন্তর্জাতিক সম্পর্কে সেই সময় 1990 এর মাঝের দশকগুলোতে খুবই আলোড়ন ফেলে, এবং তাদের মূল বক্তব্য হচ্ছে যে সারা পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা উচিত, একটি অর্থনৈতিক মডেল হওয়া উচিত নয়া উদারবাদী অর্থনৈতিক মডেল, এবং এই দুটো যদি একসঙ্গে কোনো একটি জাতিরাষ্ট্র বা সব জাতিরাষ্ট্র একসঙ্গে সূচনা করে তাহলে যেটা হবে সেটা হচ্ছে একটা বিশ্ব শান্তির পরিস্থিতি সৃষ্টি হবে। এবারও আবার এই সময় থেকেই 1980 শেষ দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা সাংস্কৃতিক লড়াই, যেটাকে হান্টিংটন বলছেন ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস, যে এবং পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিজ, ওনার যে বই, সেখানে উনি দেখাচ্ছেন যে যে কিভাবে এই যে পশ্চিমী দুনিয়ার যে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা, সেই আধিপত্য বিস্তারের প্রচেষ্টাকে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে তারা ঠেকিয়ে দিচ্ছে, এবং তারা ঠেকিয়ে দিচ্ছে এই জন্য যে তারা মনে করছে যে তাদের সংস্কৃতিটা খুবই অনন্য, খুবই স্বকীয়, এবং তার ফলে সেই সংস্কৃতির ওপরে অন্য কোনো ধরনের সংস্কৃতি, যেটাকে সেই সময় বলা হচ্ছে যে ম্যাকডোনালাইজেশন, এবং বেঞ্জামিন বারবারের বিখ্যাত উক্তি ম্যাকডোনালাইজেশন ভার্সেস জিহাদ, অর্থাৎ একদিকে ম্যাকডোনাল্ডের মতো বহুজাতিক সংস্থাগুলো তারা সারা পৃথিবী জুড়ে তাদের বাণিজ্য বিস্তার করার প্রচেষ্টা করছে, একই ধরনের খাদ্যাভ্যাস বা পোশাক আশাক এইগুলো দেওয়ার চেষ্টা করছে সারা বিশ্ব জুড়ে, একটা সমান চিন্তা ভাবনার তৈরির প্রচেষ্টা। আবার ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী, তারা তাদের যে স্বকীয় সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো, আচরণের বৈশিষ্ট্যগুলো, সেগুলোকে আগলে রাখতে চাইছে, এবং তার ফলে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সভ্যতার দ্বন্দ্ব বলে, বা সভ্যতার সেখান থেকে একটা সংকট তৈরি হচ্ছে। এইটা যদি আমরা মনে রাখি, অর্থাৎ একদিকে গণতান্ত্রিক শান্তি চুক্তির একটা প্রচেষ্টা, এবং আবার আবার ঠিক এই 10 বছরেই বাস্তববাদ সে আবার একটা নতুন রূপে ফিরে আসছে, নতুন রূপে ফিরে আসছে, এবং তাকে বলা হচ্ছে যে নয়া সাবেকি বাস্তববাদ, নিও ক্লাসিক্যাল রিয়েলিস্ট থিওরি। এবং নিও ক্লাসিক্যাল রিয়েলিস্ট থিওরি তাদের মূল বক্তব্য হচ্ছে যে নয়া সাবেকি বাস্তববাদের মূল বক্তব্য হচ্ছে যে এবং তারা মনে করছে যে বাস্তববাদের তত্ত্বে কিছু গাফিলতির জন্য বাস্তববাদ তত্ত্ব প্রেডিক্ট করতে পারেনি যে ঠান্ডা লড়াই এর অবসান হবে, অর্থাৎ ঠান্ডা লড়াই যে শেষ হয়ে যাবে এটা বাস্তববাদ তত্ত্ব, বাস্তববাদ বা নয়া বাস্তববাদ তত্ত্ব তারা প্রেডিক্ট করতে পারেনি, তারা বুঝতে পারেনি, এবং বুঝতে পারেনি এই জন্য, তার কারণ নয়া সাবেকি বাস্তববাদীরা তারা 1998 থেকে বলা শুরু করছেন যে যে বাস্তববাদ তত্ত্বে আভ্যন্তরীণ যারা পররাষ্ট্রনীতি তৈরি করেন, এই ধরনের যারা প্লেয়ার্স অফ ফরেন পলিসি মেকিং ইন আ পার্টিকুলার ডোমেস্টিক সেটিং অফ আ পার্টিকুলার নেশন স্টেট, তাদের যে চিন্তা ভাবনা সেটাকে গুরুত্ব দেয়নি। বাস্তববাদীরা সবসময় বহির্বিশ্বের বা আন্তর্জাতিক পরিসরকে গুরুত্ব দিয়েছে, তারা খুব একটা বেশি আভ্যন্তরীণকে গুরুত্ব দেয়নি। তার কারণ তারা মনে করেছিল আভ্যন্তরীণ যা সমস্যা থাকতে পারে, আভ্যন্তরীণ মতাদর্শগত বিভেদ থাকতে পারে, যাই থাকুক না কেন, যখন একটা জাতিরাষ্ট্র পররাষ্ট্রনীতি নির্মাণ করে তখন তাদের একটাই লক্ষ্য ক্ষমতা বৃদ্ধি করা, যুদ্ধে যাওয়া, তার জন্য অনেক অস্ত্র ভান্ডার তৈরি করা, কারণ মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা। নয়া সাবেকি বাস্তববাদীরা বলছে যে ঠিক মূল লক্ষ্য হচ্ছে কি ক্ষমতা অন্বেষণ বা ক্ষমতা বৃদ্ধি করা, কিন্তু সেটা নির্ভর করে এবং কোন রাস্তা দিয়ে তারা ক্ষমতাটা অন্বেষণ করবে বা বৃদ্ধি করবে সেটা নির্ভর করছে যে তারা তারা কি ভাবছেন, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণকারীরা তাদের আভ্যন্তরীণ জাতিরাষ্ট্রের পরিপ্রেক্ষিতে কি ভাবছেন, সেইটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এইটার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গিয়ে মিখাইল গর্বাচভ। তিনি সোভিয়েত ইউনিয়নের যখন মানে ঠান্ডা লড়াইয়ের শেষ হচ্ছে তার আগেই সোভিয়েত ইউনিয়নে অনেক ধরনের রিফর্ম আনছেন, অনেক ধরনের যে পরিবর্তন আনছেন, নীতিগত পরিবর্তন আনছেন,
এবং সেগুলোকে সংস্কারমুখী নীতি, পেরেস্ট্রোইকা, গ্লাসনস্ট উন্মুক্ত করে দিচ্ছেন। পশ্চিমী দুনিয়ার তথ্য আসছে, পশ্চিমী দুনিয়ার সঙ্গে আদান প্রদানের চেষ্টা হচ্ছে, তার আভ্যন্তরীণ যে অর্থনৈতিক পরিচালন ব্যবস্থা তাকে পরিবর্তন করার চেষ্টা করছেন। অর্থাৎ নয়া সাবেকি বাস্তববাদীরা বলছেন যে এই যে গর্বাচভ, তিনি তিনিও তো ক্ষমতা অন্বেষণ করতে চেয়েছেন, যদি বাস্তববাদীদের কথা ঠিক হয় বা নয়া বাস্তববাদীদের কথা ঠিক হয়। কিন্তু তিনি একজন সিদ্ধান্ত গ্রহণকারী, একটি নির্দিষ্ট জাতিরাষ্ট্রের নির্দিষ্ট পরিসরে থেকে তার সময়ে তিনি এই ধরনের সংস্কারমুখী নীতি নিয়েছেন, যার ফলে একটা পুরো দুনিয়াটা বদলে গেল এবং ঠান্ডা লড়াই যুদ্ধের অবসান হলো। তো ফলে আবারও আমরা দেখছি 1990-এর দশকে প্রায় তিনটে জায়গা, একটা হচ্ছে নয়া সাবেকি বাস্তববাদের উত্থান, এক আলোচনায় বাস্তববাদকে টিকিয়ে রাখার জন্য, প্রাসঙ্গিক রাখার জন্য, অন্যদিকে গণতান্ত্রিক শান্তি চুক্তি, শান্তি তত্ত্ব, ডেমোক্রেটিক পিস থিওরি। আবার আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বা সভ্যতার যে দ্বন্দ্ব বা সভ্যতার সংকট তৈরি হচ্ছে পশ্চিমী এবং অপশ্চিমী দেশগুলোর মধ্যে। এবং এই সংকটের উপরে ভিত্তি করেই আঘাত আনছে সন্ত্রাসবাদী গোষ্ঠী, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্র যেগুলো, বিশ্ব বাণিজ্য সংস্থা, তাদের যে তাদের সামরিক যে ঘাঁটি, তার উপরে, পেন্টাগনের উপরে তারা অতর্কিত হামলা চালাচ্ছে এবং প্লেন দিয়ে, অর্থাৎ উড়োজাহাজ দিয়ে একেবারে সেই বাড়িগুলোর মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে নিমেষের মধ্যে। এবং এটার ফলে যেটা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরাক্রম বা মার্কিন যুক্তরাষ্ট্রকে যে একেবারেই কখনো আমরা হারাতে পারবো না, এই যে ধরনের যে কল্পনা, মিথ, মানে সেটাকে মিথ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা একটা কল্পনায় পর্যবসিত হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই কেউ কখনো হারাতে পারবে না বা কোনো বিপদে ফেলতে পারবে না। তার ফলে যেটা হচ্ছে, 2001-এর পর থেকে কিন্তু অনেক বেশি নতুন ধরনের তত্ত্ব তৈরি হচ্ছে। এই তত্ত্বগুলোর মধ্যে কয়েকটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। একটা হচ্ছে যে যেটাকে আমি একটু আগেও বলেছিলাম যে কনস্ট্রাকটিভিজম বা গঠনবাদী তত্ত্ব। এবং কনস্ট্রাকটিভিস্ট আলেকজান্ডার ওয়েন, নিকোলাস ওনাফ, এরা কনস্ট্রাকটিভিস্ট, তারা বলার চেষ্টা করছেন যে যে পরিচিতি সব থেকে বড়, যে অর্থাৎ একটা জাতিরাষ্ট্র বা একটা সামাজিক গোষ্ঠী তার কিরকম পরিচিতি তৈরি করতে চায়। এবং সেটা 1970 দশকে হোলস্টি তিনি এটা বলেছিলেন যে ন্যাশনাল ইমেজ কনস্ট্রাকশন, অর্থাৎ জাতীয় একটা পরিচয় নির্মাণ। এই পরিচয় নির্মাণের মানে মূল উদ্দেশ্য ছিল, সেটা 2001 সালের পরে কিন্তু আরো বেশি করে দেখা গেল যে পৃথিবীতে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা গণতন্ত্র প্রেমী জাতিরাষ্ট্র, আর একটা হচ্ছে সেই সমস্ত জাতিরাষ্ট্র যারা সরাসরি বা পরোক্ষভাবে সন্ত্রাসবাদীদের মদত করছে। এবং সেই জন্য 2001 সালে পৃথিবীতে যখন এই ধরনের ঘটনা ঘটছে, সেই সময় আবার বাস্তববাদী তত্ত্বের একজন বড় তাত্ত্বিক, জন মিয়ারশাইমার, তিনি লিখছেন যে ট্র্যাজেডি অফ গ্রেট পাওয়ার্স, মানে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাশালী দেশগুলির যে অসুবিধা, সেই অসুবিধাটা হচ্ছে যে তারা কখনোই সুনিশ্চিত হতে পারে না যে কতটা ক্ষমতা প্রয়োজন সব বিপদ থেকে রক্ষা করার জন্য, বা কোনো ধরনের পরিস্থিতিতেই কেউ তাদেরকে হারাতে পারবে না, এরকম কোন লেভেলে তাদের ক্ষমতাকে নিয়ে যেতে হবে সেটা তারা সুনিশ্চিত হতে পারে না। এই সময়ে নতুন তত্ত্ব যেগুলো আসছে সেটা হচ্ছে যে লুই ফসেট এন্ড অ্যান্ড্রিউ হারেল, তারা নিয়ে আসছেন আঞ্চলিকতাবাদের তত্ত্বকে, নিউ রিজিওনালিজম, এই ধরনের তত্ত্ব নিয়ে আসছে 2001 সালের সময়ের পর থেকে। সেখানে এই জন্যই দেখা যাচ্ছে যে বিশ্ব যে পরিসর, সেই পরিসরটা অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে। সেখানে
দ্বন্দ্ব অনেক বেশি সামনে চলে আসছে, সহযোগিতার বাতাবরণ কমে যাচ্ছে, এবং সেই জন্য আহ বিশ্বজনীন সহযোগিতা বা কার্যকারিতার থেকে অনেক বেশি আঞ্চলিকতার উপরে জোর দেওয়া হচ্ছে, যে অঞ্চলগুলো কিভাবে নতুন করে নিজেদেরকে গুছিয়ে নিতে পারে। এতদিন ধরে মানে অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের সময়কাল, ঠান্ডা লড়াই উত্তরের সময় যে 10-11 বছর, সেই সময় এই অঞ্চলগুলো তারা কি করছেন না করছেন সেই নিয়ে খুব একটা চর্চা হয়ে ওঠেনি। বিশেষ করে শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়ন কি করছিল সেটা একটা আলাদা আলোচনা হয়েছে, কিন্তু বা কিছুটা হলেও ওপেক দেশগুলি যারা তেল নির্ভর মধ্যপ্রাচ্যের যে গোষ্ঠী তারা কি করছে, কিন্তু অন্যান্য অঞ্চলগুলোতে কি ধরনের অবস্থা হচ্ছে, আঞ্চলিকতা কাকে বলে, বিশ্বায়নের সঙ্গে আঞ্চলিকতার তফাৎ কি, তার মধ্যে কোনো ধরনের জটিলতা আছে কিনা, এই ধরনের কিছু তত্ত্ব 2001 সালের পর থেকে গড়ে উঠছে। সেই সময় আবারও রিয়েলিস্টরা তারা ট্র্যাজেডি অফ গ্রেট পাওয়ার এর কথা বলছেন। একই সাথে সেই সময় উঠে আসছে ক্রিটিক্যাল থিওরির কথা। ক্রিটিক্যাল থিওরি তারা অনেক বেশি কিছুটা হলেও মার্ক্সবাদী ঘরানার একটা তত্ত্ব, এবং তারা বলার চেষ্টা করছেন যে আহ এবং আমি একটা ভুলে গেলাম, সেটা হচ্ছে যে পরনির্ভরশীলতার তত্ত্বের সময়েই বিশ্ব ব্যবস্থা তত্ত্ব ইমানুয়েল ওয়ারেস্টাইন সেই সময় 1970-80 দশকে তৈরি করছিলেন। পরবর্তী সময়ে তিনি তার তত্ত্বকে কিছুটা মার্জন ও পরিমার্জন করেছেন। তবে আমি যদি 2001-এর পর থেকে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আঞ্চলিকতাবাদের তত্ত্ব, নয়া আঞ্চলিকতাবাদের তত্ত্ব, আরো বেশি করে যেটা আসছে সেটা হচ্ছে বহুপাক্ষিকতার তত্ত্ব, মাল্টিল্যাটারালিজম। হঠাৎ করেই এবারে কিন্তু 2001-এর আগে অব্দি অনেক বেশি দ্বিপাক্ষিকতার কথা আমরা শুনতাম, দ্বিপাক্ষিক বাইল্যাটারাল। 2001-এর পরে আমরা অনেক বেশি মাল্টিল্যাটারাল বা বহুপাক্ষিকতার কথা শুনছি, এবং সেই বহুপাক্ষিকতাগুলো আহ, কথা শোনার একটা ভিত্তি হচ্ছে এই আঞ্চলিকতাবাদ বা নয়া আঞ্চলিকতাবাদের যে তত্ত্ব আমাদের সামনে লুই ফসেট এবং অ্যান্ড্রু হরেলরা রাখছেন। আহ, এই সময়ের পরে 2001-এর পরে পরবর্তী সময় আমি যদি 2001 থেকে 2019, প্রায় 20 বছর কোভিড আসার আগে অব্দি এই সময়টা দেখি, তাহলে একটা দেখতে পাবো যে এই সময় অনেক বেশি করে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আহ, যে মানে বিশ্ব রাজনীতি কিসের কাদের দ্বারা হচ্ছে। এতদিন ধরে রাষ্ট্র বা কখনো কখনো হয়তো যারা এমএনসিস বা টিএনসিস অর্থাৎ বহুজাতিক সংস্থা, তাদের উপর ভিত্তি করেই সব আলোচনাগুলো চলছিল। যত 2001 থেকে আমরা 2020 অব্দি যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যেখানে সাইবার স্পেস অর্থাৎ বৈদ্যুতিন পরিসর, আমরা সেখানে দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা, আমরা সেখানে দেখতে পাচ্ছি জিও পলিটিক্স এর কথা, অর্থাৎ নতুন ধরনের বিষয় এবং নতুন ধরনের তত্ত্ব। জিও পলিটিক্স এর যে ভূ রাজনীতির তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে দাঁড়িয়ে, অর্থাৎ 2000 থেকে 2000 মানে 1 থেকে 2020 অব্দি ভূ রাজনীতি, ভূ অর্থনীতি, জিও ইকোনমিক্স, এই ধরনের নতুন নতুন তত্ত্ব তৈরি হচ্ছে, এবং আন্তর্জাতিক সম্পর্ক অনেক বেশি যেটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি, যেটা আগেও ছিল, কিন্তু আগে তার চৌহদ্দির মধ্যে ছিল আন্তর্জাতিক আইন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, বিশ্ব ইতিহাস, এইগুলো তার যে মাল্টিডিসিপ্লিনারিটি তার চৌহদ্দির মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক ঘোরাফেরা করত। 2001-এর পরে অনেক বেশি প্রযুক্তি, বিজ্ঞান, আহ, তারপরে অর্থনীতি, এই ধরনের বিষয়গুলো, আহ, এমনকি এমনকি খুবই গুরুত্বপূর্ণ আহ, বিজ্ঞানের একটি শাখা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার সেগুলো, এবং স্পেস অর্থাৎ অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি কিভাবে স্যাটেলাইট যাচ্ছে, স্যাটেলাইট দিয়ে কার ওপরে কতটা নজরদারি করা হচ্ছে, এই সবকিছু আলোচনায় নতুন করে উঠে আসছে, নতুন নতুন তত্ত্ব তৈরি হচ্ছে, এবং আন্তর্জাতিক সম্পর্কের যে মাল্টিডিসিপ্লিনারি নেচার সেটা অনেক বেশি বিস্তৃত হচ্ছে। সে এখন বিজ্ঞানের
বিভিন্ন শাখা বা তত্ত্বের দ্বারা প্রভাবিত হচ্ছে, সে অর্থনীতির বিভিন্ন শাখা তত্ত্বের দ্বারা প্রভাবিত হচ্ছে, মনস্তাত্ত্বিক সাইকোলজি তত্ত্বের দ্বারা প্রভাবিত হচ্ছে। আগে হয়েছিল যেখানে ডিসিশন মেকিং থিওরি বা এই ধরনের এগুলো আসছিল গ্রাহাম আলিসনের 1900 ওই 2000-এর আগে। কিন্তু আমি 2001-এর পরে মূলত আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আঞ্চলিকতাবাদ, নয়া আঞ্চলিকতাবাদ, বহুপাক্ষিকতা, ভূ রাজনীতি, ভূ অর্থনীতি, আহ বিজ্ঞানের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্ব, প্রযুক্তির ব্যবহার আন্তর্জাতিক সম্পর্কে, এবং 2006-এ তো একটা বড় আমরা দেখতে পেলাম যে কেমিস্ট্রির একটা বড় ভূমিকা, যেখানে বলছে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, যে যে কারণে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে 2006 সাল নাগাদ, যে সেখানে বায়োলজিক্যাল ওয়েপন্স আছে, এবং মানে মানে যে অস্ত্রের দ্বারা সারা মানে বিভিন্ন গ্যাস বা এই ধরনের দিয়ে পুরো একটা জাতিরাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। তো এরকম উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন যেখানে আছে, যেখানে কেমিক্যাল ওয়ারফেয়ার, বায়ো ওয়ারফেয়ার, এই ধরনের কথাবার্তা বলে ইরাকের উপরে হামলা করা হলো। ফলে এই যে নতুন ধরনের প্রসারতা আন্তর্জাতিক সম্পর্ক লাভ করছে, সেটা আমরা কিন্তু এই 2001 থেকে 20-র মধ্যে দেখতে পাচ্ছি। এইটা দেখে আমি যদি একটুখানি কোভিড এর পরে কি হচ্ছে সেই জায়গাটা দেখতে পাই, সেটা আমার মনে হচ্ছে যে কোভিড এর পরে অনেক বেশি আন্তর্জাতিক সম্পর্কের পরিসর তারা কিন্তু খানিকটা হলেও সেই আগের একটা ঠান্ডা লড়াইয়ের সময়কালের অবস্থায় ফিরে যাচ্ছে, যেখানে প্রত্যেকেই আবারও অনেক বেশি বাস্তবতাকে গুরুত্ব দিচ্ছে, জাতীয়তাবোধকে গুরুত্ব দিচ্ছে, ন্যাশনালিজমকে গুরুত্ব দিচ্ছে। তারা নিজেদের যে একেবারে বিশ্বায়নের মধ্য দিয়ে যে উন্মুক্ততা, সেটাকে কিছুটা সংকুচিত করছে। বাণিজ্যিক আদান প্রদানের ক্ষেত্রেও আমরা দেখছি যে ট্রেড ওয়ার তৈরি হচ্ছে। ভারত এই চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ তৈরি হচ্ছে। ফলে আমার মনে হয় যে এখানে বিভিন্ন কোভিড এর পরে আমরা একেবারে সুনিশ্চিত কোনো একটি তত্ত্বে দিয়ে যে আমরা আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করতে পারবো, সেরকম একটা জায়গায় আমরা এখন নেই। বরঞ্চ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা একলেকটিক, অর্থাৎ বিভিন্ন তত্ত্বের সংমিশ্রণ। কোথাও হয়তো কিছুটা কনস্ট্রাকটিভিজমের সাহায্য নিতে পারি, কিছুটা আমরা কৌশলগত রাজনীতি, স্ট্র্যাটেজিক রিয়েলিজম, থমাস শেলি, তার আমরা আশ্রয় নিতে পারি বোঝার জন্য বিভিন্ন জাতিরাষ্ট্রের যে ব্যবহার। এবং কোথাও কোথাও আবার আমরা ক্রিটিক্যাল থিওরি, অ্যান্ড্রিউ লিঙ্কলেটারদের যে বক্তব্যটা, সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল থিওরি তারা সবকিছুকেই একটা সমালোচনার দৃষ্টিতে দেখে তার একটা সামাজিক যে দিক রয়েছে, অর্থাৎ প্রতিটি পদক্ষেপের, প্রতিটি আচরণের যে একটা সামাজিক দিক রয়েছে, সেটাকেও খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন আন্তর্জাতিক রাজনীতিতে, সেটা ক্রিটিক্যাল থিওরিরা বলেন। এবং তারা তাদের মূল বক্তব্য হচ্ছে মুক্তি বা এমানসিপেশন, অর্থাৎ যে কোনো ধরনের শোষণ, যে কোনো ধরনের শৃঙ্খল, তার থেকে মুক্তি, এবং সমগ্র পৃথিবী জুড়ে মানুষের যে বিকাশ, সেই বিকাশের আহ, একটা প্রতিচ্ছবি তারা তৈরি করতে চান ক্রিটিক্যাল থিওরিটা। ফলে বিভিন্ন ধরনের তত্ত্বের সংমিশ্রণে বর্তমান সময়টাকে ধরে রাখার একটা প্রচেষ্টা আন্তর্জাতিক সম্পর্কে হচ্ছে। তার কারণ কোনো জাতিরাষ্ট্রের ব্যবহার একমুখী নয়। কেউ হয়তো চীনের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই যদি ধরা যায়, তাহলে দেখা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো চীনের সাথে খুব টাফ স্টান্স নিচ্ছে, মানে চীনকে প্রতিহত করার চেষ্টা করছে, মোকাবিলা করার চেষ্টা করছে, কিন্তু সবাইকে মোকাবিলা করার চেষ্টা করছে না। তাই সে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখছে, ইসরায়েলের সঙ্গে রাখছে, সে অন্যান্য রাশিয়ার সঙ্গে আবার টাফ স্টান্স নিচ্ছে। তো ফলে যদি একটা জাতিরাষ্ট্র সে জাতীয় স্বার্থ বা জাতীয় ক্ষমতা অন্বেষণ করতে থাকে, এবং যুদ্ধ পরিস্থিতি যেটা ঠান্ডা লড়াই ছিল, যে জাতিরাষ্ট্রগুলো একই ধরনের আচরণ করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা জাতিরাষ্ট্র সে বিভিন্ন ধরনের আচরণ করছে, এবং প্রত্যেকেই আহ একটা দ্বন্দ্বে থাকছে, একটা একটা ডিলেমায় থাকছে যে একে কি ধরনের জাতিরাষ্ট্র বলা যায়। তার প্রকৃষ্ট উদাহরণ ভারতবর্ষ। ভারতবর্ষ একদিকে সে রাশিয়ার কাছে যাচ্ছে, আবার বলছে যে যুদ্ধ করা চলবে না,
যুদ্ধ বন্ধ করা হোক। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যাচ্ছে, তাকেও বলছে যে যুদ্ধ করা চলবে না, যুদ্ধ বন্ধ করা হোক। আবার মার্কিন যুক্তরাষ্ট্র রেগে যাবে এটা জেনেও সে আমাদের প্রধানমন্ত্রী প্রথম পররাষ্ট্র যে সফর সেটা রাশিয়ায় গিয়ে করলেন। চীনের সাথে মুহুর্মুহু সীমান্ত সমস্যা, আবার একই সাথে অর্থনৈতিক সংযোগ প্রভূত বৃদ্ধি হচ্ছে। ভারতবর্ষ সে চেষ্টা করছে পুরো যে একটা নতুন জায়গা এখন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আগেও সেটা ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিল, যে সমুদ্র পরিসর, অর্থাৎ একদম সমুদ্র পথ যেটা আছে, সি লেন্স অফ কমিউনিকেশন, এই পুরো ইন্ডিয়ান ওশান, আরবিয়ান ওশান, বে অফ বেঙ্গল, ইন্দো প্যাসিফিক ওশান, এই প্যাসিফিক ওশান, এই পুরো অঞ্চল জুড়ে অনেক নতুন আঞ্চলিক সংগঠন তৈরি হচ্ছে, কোয়াডের মতো সংগঠন তৈরি হচ্ছে। তার ফলে যেটা দেখা যাচ্ছে যে এই নতুন যে পরিসরগুলো, অর্থাৎ জল বা সমুদ্র পথ, এবং এখন নতুন ব্লু ইকোনমির ধারণা চলে আসছে। ফলে একটা নির্দিষ্ট জাতিরাষ্ট্র বর্তমান সময়ে সে নির্দিষ্ট আচরণ করছে না। তার ফলে কখনোই একটা নির্দিষ্ট তত্ত্ব দিয়ে কোনো একটা জাতিরাষ্ট্রের আচরণকে এখন বিশ্লেষণ করা সম্ভবও হচ্ছে না। সেই জন্যই এটা একটা সংমিশ্রিত তত্ত্বের আমাদের উপস্থাপনা করতে হবে, যেটাকে একলেকটিক থিওরি বলা যেতে পারে। আমি আর 2-3 মিনিটেই শেষ করব আমার বক্তব্য। এবং আমি যেটা নন ওয়েস্টের কথা বলছিলাম, সেই ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বই গত বছর বেরিয়েছে, যেটা আমি পড়েছি। অমিতাভ আচার্য, ড্যানিয়েল বেল, রাজীব ভার্গব, এদের একটা এডিটেড ভলিউম, যেটার নাম হচ্ছে ব্রিজিং দ্য টু ওয়ার্ল্ডস, আন্ডারস্ট্যান্ডিং statecraft and leadership, political leadership in ancient India and China. অর্থাৎ এই যে আমরা অপশ্চিমী তত্ত্বায়নের কথা বলছিলাম শুরুতে, সেই অপশ্চিমী তত্ত্বে কি আছে, এবং সেটা এই বইতে বেশ কিছু বিশ্লেষক তারা ভারতবর্ষের প্রাচীন ইতিহাসকে তুলে ধরেছেন, প্রাচীন রাজনৈতিক কথা তুলে ধরেছেন। কিছু চীনা বিশেষজ্ঞ তারা চীনের প্রাচীন ইতিহাস এবং রাজনৈতিক যে নেতৃত্বের চিন্তা ভাবনা সেগুলো তুলে ধরেছেন, এবং খুব আশ্চর্য যে, এবং সেই বইটা আমি রিভিউ করেছি, এবং সেখানে আমি সেটা প্রকাশিত হয়েছে বইটির পর্যালোচনা। এবং আমি সেখানে লিখেছি যে এটা দুটো বিশ্ব নয়, ওনারা বইটার নাম রেখেছিলেন ব্রিজিং টু ওয়ার্ল্ডস। আমি যেটা আমার পর্যালোচনায় লিখেছি সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড উইথ মেনি ভয়েস, যে প্রাচীন ভারত এবং প্রাচীন চীন, যেটা পুরো বইটা পড়ে আমার মনে হয়েছে তারা প্রত্যেকেই শান্তির কথা বলেছে, এবং শেষ অবধি শান্তি কিভাবে বা শান্তি শৃঙ্খলা কিভাবে বজায় রাখা যেতে পারে সেই ব্যাপারে তারা চেষ্টা করেছেন। সেখানে যতই সাম্রাজ্য বিস্তারের কথা থাক, যতই কৌটিল্যর কথা থাক, যতই ওখানে হান সুইজির কথা থাক, হান ফেইজির কথা থাক, যে যারা হচ্ছে যে যুদ্ধের কথা বলছেন, এরকম ধরনের চরিত্র যদি থাকে, আবার একই সাথে আমাদের এখানে অশোকের কথা বলা হয়েছে, তার যে ধর্ম চেতনার কথা বলা হয়েছে, অর্থাৎ নীতিমানতা, রাইটিয়াসনেস, এইসব কথা বলা হচ্ছে প্রাচীন ভারতে। ফলে দুটো দিকই রয়েছে। একদিকে যেমন আমরা বলতে পারি যে প্রাচীন ভারত, আমরা সবসময় প্রাচীন ভারত ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল রিলেশনস থিঙ্কিং এর বলতে গেলেই আমরা কৌটিল্যর কথা বলে ফেলি। এই বইতে দেখাচ্ছে যে শুধু কৌটিল্য নয়, কৌটিল্য যদি রিয়েলিস্ট ফেস অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া হয়, তাহলে অশোক হচ্ছে গিয়ে দ্য লিবারেল ফেস। এবং তারপরে বুদ্ধিজমের কি প্রবণতা রয়েছে বা প্রভাব রয়েছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। ফলে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া মানেই শুধু কৌটিল্য নয়, সেখানে অশোকাও আছেন। আবার প্রাচীন ভারত চীনেও দেখা যাচ্ছে যে প্রাচীন চীন মানেই একেবারে মারামারি হবে বা সাম্রাজ্য বিস্তার হবে, সেরকমটা নয়, বরঞ্চ সেখানে অনেক ধরনের সহাবস্থানের কথা বলা হচ্ছে। এবং ফলে ফলে দুটো জায়গাতেই শেষ অবধি ওনারা দেখাচ্ছেন যে একটা নীতিমানতার কথা বলা হচ্ছে, একটা শান্তির পরিস্থিতির কথা বলা হচ্ছে। তো ফলে অবশ্যই আন্তর্জাতিক সম্পর্ক তো শান্তি এবং ক্ষমতা, এইটাই যেটা আমি মর্গ্যানথের বইয়ের সাব হেডিংটা বলেছিলাম, যে স্ট্রাগল ফর পাওয়ার অ্যান্ড পিস, এইটা দিয়েই আন্তর্জাতিক সম্পর্ক
কখনো সে শান্তির দিকে যাচ্ছে, কখনো সে অশান্তির দিকে, দ্বন্দ্বের পরিস্থিতি হচ্ছে। আহ আমি আরেকটু বলি যে কোভিড এর আগে থেকেই যে হিউম্যান রাইটস বা অনেক ধরনের রাইট, অধিকারের তত্ত্ব কিন্তু আমাদের আন্তর্জাতিক সম্পর্ককে অনেক বেশি প্রভাবিত করছে। রাইট টু প্রোটেকশন, তার কতটা আমরা অন্যান্য জাতিরাষ্ট্রগুলো আহ আভ্যন্তরীণ ব্যাপারে ঢুকতে পারবে বা পারবে না, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় যে কোভিড এর সময় যখন একটা জাতিরাষ্ট্রের একমুখী কার্যকলাপ নেই, সেই সময় যখন আমি বলছি যে বিটস অ্যান্ড পিসেস অফ বিভিন্ন থিওরি নিয়ে আমরা এগোতে পারি পর্যালোচনায়, অনেক সময় যেটা যে প্রতিষ্ঠানটা আমাদের কাছে এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আগামী দিনে বা ওঠা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। অর্থাৎ বিভিন্ন যে দ্বিপাক্ষিক সমস্যাগুলো রয়েছে, যেমন ইসরায়েল প্যালেস্তাইনের রয়েছে, যেমন ভারত পাকিস্তানের রয়েছে, শ্রীলঙ্কায় রয়েছে, সাউথ চায়না সি রয়েছে, ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোর বর্ডারে রয়েছে, এই বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে সমাধানের জন্য ক্ষমতাশালী জাতিরাষ্ট্র বা জাতিরাষ্ট্রের অক্ষ, তারা যত বেশি সক্রিয় হবে তত অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। বরঞ্চ এই এই যে এই অসুবিধার জায়গাগুলোকে নিরসন করার জন্য আমার মনে হয় আন্তর্জাতিক যে আমাদের একটা সম্মিলিত জাতিপুঞ্জের একটি শাখা, যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যে ন্যায় বিধানের যে বিচারালয় আন্তর্জাতিক ক্ষেত্রে, সেই তাকে অনেক বেশি অগ্রণী ভূমিকা নেওয়া উচিত এই ধরনের অশান্তির সমাধানের জন্য। এবং জাতিরাষ্ট্রগুলো তাদের দ্বিপাক্ষিকতা ও বহুপাক্ষিকতা বজায় রাখুক, কিন্তু শান্তির পথে অগ্রসর হওয়াটাই আগামী দিনে আন্তর্জাতিক সম্পর্কের মূল লক্ষ্য হয়ে উঠবে বলে আমি মনে করি। আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি এবং স্যারের মতামত ও কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছি। নমস্কার। ধন্যবাদ অধ্যাপক চট্টোপাধ্যায়কে। খুব স্বল্প পরিসরে খুব সুন্দরভাবে উনি আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বের যে অগ্রগতি, যে উত্তরণ, সেটাকে ধরেছেন। এবং আমার অত্যন্ত ভালো লাগলো যে এত স্বল্প পরিসরে এতগুলো তত্ত্বের কথা উনি বলেছেন, নন ওয়েস্টার্ন থিওরির কথা বলেছেন, যেগুলো খুবই প্রাসঙ্গিক। অধ্যাপক চট্টোপাধ্যায় রিয়েলিজম দিয়ে শুরু করেছেন, মর্গ্যানথু, এবং সাবহেডিং এ পিস কথাটি রেখেছেন মর্গ্যানথু। কেন রেখেছেন? হার্ডকোর রিয়েলিস্ট হয়েও এই জায়গা থেকে শুরু করে উনি বিভিন্ন পর্যায়ে থিওরির যে উত্তরণ, সেটাকে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। ঠান্ডা যুদ্ধ বা পোস্ট কোল্ড ওয়ার যে ফেজ, ঠান্ডা যুদ্ধোত্তর যে সময়, তারপর নিও ক্লাসিক্যাল রিয়েলিস্ট থিওরি, নিও রিয়েলিস্ট থিওরিতে অবশ্যই আলোচনা করেছেন। কনস্ট্রাকটিভিজম, মানে প্রায় আন্তর্জাতিক সম্পর্কের যেগুলো পরিচিত তত্ত্ব আছে সবগুলোকে অধ্যাপক চট্টোপাধ্যায় আলোচনাই শুধু করেননি, সেটাকে সেই সময়ের প্রেক্ষিতে তার কি গুরুত্ব সেটাকে উনি তুলে ধরেছেন। এবং এটা অত্যন্ত খুব মনোজ্ঞ আলোচনা আমি বলবো। যেমন সাম্প্রতিককালে পোস্ট কোভিড পিরিয়ডে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা উনি বলেছেন, জিও পলিটিক্স, জিও ইকোনমিক্স, ব্লু ইকোনমি বা সমুদ্র পথের যে সন্ধান ভারত এখন করছে, সেইগুলো প্রতিটি জিনিসই উনি উল্লেখ করেছেন। এবং যে পোস্ট কোভিড পিরিয়ডে আবার বাস্তববাদের একটা নতুন যে অবতারণা হচ্ছে, সেটাকে উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ফলে আমার মনে হয় যে তত্ত্ব এবং প্রয়োগের যে যোগ, মানে সেতু বন্ধন, সেটা অধ্যাপক চট্টোপাধ্যায়ের আলোচনায় খুব সুন্দরভাবে উঠে এসেছে। এবং মাল্টিল্যাটারালিজম থেকে আজকে রিজিওনালিজমের যে বিষয়গুলো আমরা পাচ্ছি, এবং সবচেয়ে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে নন ওয়েস্টার্ন থিওরির ওপরে উনি অনেকটা সময় শেষের দিকে আলোচনা করেছেন।
আমরা জানি যে আমরা আন্তর্জাতিক সম্পর্কে এই কথাটা আমরা আমাদের ছাত্রজীবন থেকে আলোচনা করে আসছি যে ইউরোপিয়ান বা আমেরিকান থিওরির প্রাধান্য খুব বেশি। অথচ আজকে কিন্তু এটা একটা সময় হয়তো কাজে দিয়েছে। কেন কি ইউরোপ বা আমেরিকার, প্রথমে ইউরোপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ইউরোপ এবং তারপরে আমেরিকার প্রাধান্য ছিল। ফলে তাদের যে থিওরিগুলো সেগুলো হয়তো প্রাসঙ্গিক ছিল, পুরোপুরি না হলেও। কিন্তু তারপরে চীনের উত্থান, ভারতের উত্থান, এবং অন্যান্য সাউথ ইস্ট এশিয়ান যে দেশগুলো তাদের যে উত্থান, সেই উত্থানগুলো কিন্তু পুরোপুরি এই ওয়েস্টার্ন থিওরি দিয়ে, পশ্চিমী তত্ত্ব দিয়ে তার ব্যাখ্যা সম্ভব নয়। ফলে আজকে অপশ্চিমী যে তত্ত্বগুলি, তার গুরুত্ব বাড়ছে। এবং অধ্যাপক অমিতাভ আচার্য এ নিয়ে অনেকদিন আলোচনা করছেন। উনি চাইনিজ স্কলারদের কথা বলেছেন এবং সাম্প্রতিক কালের যে বইটির কথা বললেন তাতে চীনা এবং ভারতীয় তাত্ত্বিক বা বিশেষজ্ঞ তাদের আলোচনা উঠে এসেছে। এটা খুব জরুরি, কেননা ভারতের মতো কাস্ট বেসড সোসাইটিতে ওয়েস্টার্ন থিওরি খুব যে প্রযোজ্য হতে পারে, বা ভারতের এই যে উত্থান, অগ্রগতি, চীনের যে উত্থান, চীন আজকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সব দিক থেকেই সংকটে ফেলে দিচ্ছে, চ্যালেঞ্জের মানে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের এই উত্থানকে কিন্তু ওয়েস্টার্ন থিওরি দিয়ে খুব বেশি ব্যাখ্যা করা সম্ভব নয়। কেননা যেটা অনেক আগেই একজন চাইনিজ থিওরিস্ট বলেছিলেন যে চীন বা ভারতের সমাজগুলো হচ্ছে রিলেশনাল সোসাইটি, আর আমেরিকান বা ইউরোপিয়ান সমাজ হচ্ছে রেশনালিস্ট সোসাইটি। অর্থাৎ একটা হচ্ছে যুক্তিবাদী সমাজ, আর আর চীন বা ভারতের সমাজগুলো হলো সম্পর্কের উপরে ভিত্তি করে সমাজ। আমাদের এখনো অগ্রজ, অনুজ, বড়, ছোট, এই সম্পর্কগুলো বা পারিবারিক সম্পর্কগুলো এখনো মজবুত। ফলে এই অবস্থায় নন ওয়েস্টার্ন থিওরির উত্থান, তার গুরুত্ব বাড়ছে। এবং আমি খুব আনন্দিত যে অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায় সেটা নিয়েও ভাবনা চিন্তা করছেন, সেটা নিয়ে আলোচনা করেছেন। ফলে সব মিলিয়ে আমার মনে হয় এই স্বল্প পরিসরে এত বৃহৎ একটা প্রেক্ষিত উনি উপস্থাপনা করেছেন, যেটা যথেষ্ট মুনশিয়ানার কাজ আমি মনে করি। ফলে সেই দিক থেকে অধ্যাপক চট্টোপাধ্যায়ের আজকের সন্ধ্যের আলোচনা আমার তো খুবই ভালো লেগেছে, খুবই মনোজ্ঞ এবং খুবই উপযুক্ত মনে হয়েছে। তো আমি এবার আহ্বান করব প্রশ্নের। যারা যারা শ্রোতা, যারা শুনেছেন অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়কে, তারা প্রশ্ন করুন। প্রকাশকে অনুরোধ করব, যদি প্রদীপ নিজেই প্রশ্নগুলো নিয়ে নিতে পারে তাহলে কোনো অসুবিধে নেই, নয়তো প্রকাশ যদি পড়ে টড়ে দেয়, যেমন আমার ক্ষেত্রে করে থাকে প্রকাশ, সেরকমও করা যেতে পারে। ফলে প্রশ্ন আহ্বান করছি, আপনারা প্রশ্ন করুন, নিজের পরিচয় দেবেন প্রশ্ন করার সময়। স্যার, কিছু প্রশ্ন এসেছে। তুমি পড়ে দিতে পারো তাহলে আমার ধারণা প্রতীক বাবুর সুবিধেই হবে, তাই তো প্রতীক? নাকি না তুমি ডাইরেক্ট পড়ে নেবে? স্যার আমি পড়তে পারছি, একটা প্রশ্ন আচ্ছা আচ্ছা, ঠিক তাহলে আছে। ঠিক আছে, তাহলে খুব খুব ভালো। আমার মনে হচ্ছে সেই প্রশ্নটা এনভায়রনমেন্ট নিয়ে এসছে, এবং প্রশ্নটা হচ্ছে যে বর্তমান বিশ্ব রাজনীতিতে পরিবেশ সংক্রান্ত বিষয় কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। হ্যাঁ, অবশ্যই আমার যে বক্তব্য সেখানে পরিবেশ নিয়ে আলোচনাটা খুব একটা হয়ে ওঠেনি, যদিও এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং অবশ্যই আমরা জানি যে আন্তর্জাতিক রাজনীতিতেও গ্রিন পলিটিক্স বা গ্রিন পলিটিক্যাল থিওরি সেটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ পরিবেশ বান্ধব উন্নয়ন, পরিবেশ কে বাঁচিয়ে রাখার চেষ্টা, সেই নিয়ে যে বিভিন্ন সম্মেলন, এবং বিভিন্ন সম্মেলনে আবারও
আমি আবারও যে কথাটা বলছিলাম যে জাতি রাষ্ট্রগুলো এক সুরে কথা বলছে না। যে প্যারিস এগ্রিমেন্ট, মানে আমরা যদি 2008-এর কোপেনহেগেন সামিটটাকে লক্ষ্য করি, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান, আর 2015 সালে প্যারিস সামিটে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবেশ সংক্রান্ত বিষয় সম্পূর্ণ ভিন্ন। তো ফলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে সেখান থেকে উইথড্র করে নিচ্ছে, যে এই ধরনের যে যেখানে বলা হচ্ছে যে আহ, পরিবেশের জন্য যেগুলো পলিউশন, সেইগুলো পশ্চিমী দুনিয়া আর নিষ্ক্রমণ করতে পারবে না। এরকম যখন একটা বিধান সর্বজন স্বীকৃত হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি সরে যাচ্ছে, এই সম্মেলনে চুক্তি স্বাক্ষরও করছে না। তো ফলে সেখানে দেখা যাচ্ছে যে এই যে জাতি রাষ্ট্রগুলো, তারা পরিবেশ সংক্রান্ত বিষয়ে কিন্তু খুব আশাহত লাগে যে যখন পরিবেশ সংক্রান্ত বিষয়ে কারা একসঙ্গে কথা বলছে। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ভারত, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, যে ব্রিক্স যে সংগঠন, যেটাকে আমরা ভাবছিলাম হয়তো একটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প রাজনীতির মঞ্চ হয়ে উঠবে, তারাও কিন্তু এক সুরে কথা বলে না। তো ফলে সেখানেও আবারও আমার মনে হয় যে পরিবেশ সংক্রান্ত যে বিষয়, সেটা আন্তর্জাতিক সম্পর্কে একটা গঠনবাদী তত্ত্বের একটা বড় উদাহরণ হতে পারত, যে প্রত্যেকেই হয়তো পরিবেশ বান্ধব জাতিরাষ্ট্র হিসাবে নিজেদের ইমেজ তৈরি করতে সক্রিয় হতে পারতেন। কিন্তু সেটা না হয়ে তারা পরিবেশটাকেও জাতীয় স্বার্থ এবং জাতীয় ক্ষমতার অংশ হিসাবে দেখছেন। এবং সাম্প্রতিক যে দেখবেন যে আপনি খুব কয়েকদিনের মধ্যেই ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তি হয়েছিল জল বন্টনের, 1996 সালে, যেটা 2026 সালে আবার পুনর্নবীকরণ হওয়ার কথা হচ্ছে। সেখানে অনেক টালবাহানা রয়েছে, তিস্তার জল নিয়ে অনেক টালবাহানা রয়েছে। এবং আমি আহ, বাংলাদেশের একটি আলোচনা চক্রে উপস্থিত থেকে সেখানে বলেছি যে আহ, এই এইগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্স, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এগুলোকে জাতীয় সম্পদ বা ন্যাশনাল রিসোর্স হিসাবে দেখা হয়। এবং সেখানেই এই আহ, যে ঝামেলাগুলো, জল বন্টন হতে পারে, পরিবেশকে বাঁচানোর যে প্রচেষ্টা হতে পারে, সেগুলো কোথাও গিয়ে হয়তো অগ্রাধিকার পায় না। তার কারণ ন্যাচারাল রিসোর্সকে ন্যাশনাল রিসোর্স হিসাবে প্রত্যেকটি জাতি রাষ্ট্র দেখতে শুরু করছে। অবশ্যই গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত বিষয়, তবে তার থেকে খুব একটা যে আমরা তত্ত্বায়নের নতুন দিক পাবো এমনটা নয়। কারণ পরিবেশটাও অন্যান্য অনেক বিষয়ের মতো দ্বিপাক্ষিক একটা দ্বন্দ্বের জায়গা বা বহুপাক্ষিক দ্বন্দ্বের জায়গা হয়ে উঠছে, সহযোগিতার জায়গা না হয়ে। আমরা পরের প্রশ্নে চলে যেতে পারি। প্রদীপ। হ্যাঁ স্যার, পরের প্রশ্নটাও আমি দেখতে পাচ্ছি যে ক্রিটিক্যাল থিওরি কন্টেম্পোরারি পিরিয়ড আইআর এ কিভাবে এফেক্ট করছে। হ্যাঁ, এটা খুবই প্রাসঙ্গিক, তার কারণ আমি বলছিলাম যে এই উত্তর আধুনিক তত্ত্বগুলো, যেগুলো যারা ইউরোপীয় কেন্দ্রভূত, অভিজ্ঞতা কেন্দ্রভূত তত্ত্বকে সমালোচনা করে গড়ে উঠেছে, তাদের মধ্যে অন্যতম ক্রিটিক্যাল থিওরি। এবং ক্রিটিক্যাল থিওরিতে যেটা আমি বললাম যে ওদের যে মুখ্য জায়গাটা হচ্ছে এমানসিপেশন বা মুক্তির যে জায়গা, তো সেই মুক্তির জায়গা নিয়ে তো এখন সব জায়গায় আন্দোলন হচ্ছে, আহ জাতিরাষ্ট্রের অভ্যন্তরে, বিশ্ব পরিসরে, যে একটা মুক্তির প্রচেষ্টা, স্বাধীনভাবে বাঁচার প্রচেষ্টা। তো ফলে ক্রিটিক্যাল থিওরি অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং আমি তো বলবো শুধু ক্রিটিক্যাল থিওরি নয়, সার্বিকভাবে মার্ক্সবাদী তত্ত্ব, যদিও মার্ক্সবাদের আইআর সম্পর্কে খুব একটা নির্দিষ্ট কিছু তত্ত্ব নেই, তবে মার্ক্সবাদকে অনুসরণ করে যারা আইআর এর তত্ত্ব রচনা করেছেন, আহ, তাদের কথা যদি আমরা ভাবি, বিশেষ করে লেনিনের কথা যদি ভাবি, আমরা কিন্তু দেখতে পাবো যে অবশ্যই সেখানে কিন্তু লেনিন বলছেন যে খুবই শক্তিশালী জাতি রাষ্ট্র, তারাও কখনো কখনো শান্তির পথে অগ্রসর হতে পারেন এবং যুদ্ধ থেকে বিরত থাকতেও পারেন। তো ফলে এই যে আমরা সবসময় দেখছি নেটো ভার্সেস রাশিয়া, আমেরিকা ভার্সেস চায়না,
বা কিছু কিছু ক্ষেত্রে ইসরায়েল, প্যালেস্তাইন, হামাস, এই সমস্ত যে ঝামেলাগুলো চলছে, তার পেছনে অবশ্যই তো শক্তিশালী জাতিরাষ্ট্রগুলির ইন্ধন রয়েছে দুপক্ষের ক্ষেত্রেই। তো ফলে সেই জায়গাটাকে ঠিক করার জন্য অবশ্যই ক্রিটিক্যাল থিওরি আশ্রয় নেওয়া উচিত, যেখানে মূল সমস্যার সমাধানটা হচ্ছে যে প্রত্যেকটি সাধারণ যারা নাগরিক তাদের বক্তব্যটা কি। সেটা রোহিঙ্গা সমস্যা বা মাইগ্রেশন সমস্যার ক্ষেত্রে একই বিষয়, যে নির্দিষ্ট নাগরিকের কি বক্তব্য, তার বক্তব্যটাকে শোনা এবং তার যেভাবে বিকাশের ইচ্ছে সেটাকে সম্মান জানানো এবং সেভাবে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক বা একটা সার্বজনীন নীতি তৈরি করা, সেক্ষেত্রে অগ্রসর হওয়া উচিত এবং অবশ্যই ক্রিটিক্যাল থিওরি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সমসাময়িক আন্তর্জাতিক রাজনীতির তত্ত্ব আমি বলেছি, এবং আমার তো মনে হয় যে প্রত্যেকটা তত্ত্বই কিছুটা কিছুটা করে আমাদেরকে যে প্রতিষ্ঠিত যে তত্ত্বগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে নয় কিন্তু আংশিকভাবে প্রতিটি জাতিরাষ্ট্রের, কারণ প্রতিটি জাতিরাষ্ট্রের ব্যবহারটাও বদলাচ্ছে। কোনো একটা ইস্যুতে একরকম ব্যবহার, কোনো একটা ইস্যুতে আরেক রকম ব্যবহার। যেমন ভারত চীনের ক্ষেত্রে রাজনৈতিকভাবে তাদের বৈরিতা, আবার অর্থনৈতিকভাবে মিত্রতা। তো ফলে একই দুটো জাতিরাষ্ট্র, একটা বিষয়ে শত্রুতা, একটা বিষয়ে বন্ধুত্ব। তো ফলে একটা তত্ত্ব দিয়ে এটাকে বিশ্লেষণ করা সম্ভব নয়। তো ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠিত যে তত্ত্ব রয়েছে তাদের কিছুটা কিছুটা অংশ নিয়ে আমরা আলোচনা করতে পারি। ফলে আমার মনে হয় যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রাজনীতির তত্ত্বগুলো এখনো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সার্বিকভাবে নয়, আংশিকভাবে। আহ আন্তর্জাতিক বাণিজ্যের যে তত্ত্ব, সেই আন্তর্জাতিক বাণিজ্যের সমসাময়িক তত্ত্বকে আমি বলেছি যে ভূ ভূ অর্থনীতির তত্ত্ব দিয়ে, এবং সেটাকে এখন আরো বেশি পরিমার্জন করে অনেকে বলার চেষ্টা করছেন যে ব্লু ইকোনমির তত্ত্ব বলার চেষ্টা করছেন। এবং আরো বেশি হচ্ছে যে কিভাবে সমুদ্র পথে নেগোসিয়েশন, কোঅপারেশন, নর্মস এইগুলোকে তৈরি, অর্থাৎ সমুদ্র পথের যে বাণিজ্য বা সমুদ্র পথের সম্পর্ক সেটাকেও কিভাবে একটা শৃঙ্খলাবদ্ধ করে তোলা যেতে পারে, সেই নিয়ে ব্লু ইকোনমির তত্ত্ব আসছে, ভূ অর্থনীতির তত্ত্ব তৈরি হচ্ছে। তো আমার মনে হয় যে এই কটা প্রশ্নই ছিল। তো শেষ করার আগে আমি আবারও আমার স্যারকে প্রণাম জানাতে চাই। স্যার, আপনি ভালো থাকুন এবং আমাদেরকে আরো বেশি আরো একটু জ্ঞান জ্ঞান মানে জ্ঞান চর্চার দিকে আমাদেরকে আরো অগ্রগতি যাতে করতে পারি এর জন্য আশীর্বাদ করুন। আপনার লেখালেখিতে আমরা সবসময় সমৃদ্ধ হই, সেগুলো পড়ি। আশীর্বাদ রাখবেন স্যার, আপনি ভালো থাকুন। প্রদীপ, তুমি খুব ভালো করছো, আমি খবর পাই। এবং ছাত্রছাত্রীরা যখন ভালো করে তখন শিক্ষক হিসেবে যে আনন্দ হয় সেটা তুমিও এখন শিক্ষক, তুমিও সেটা বুঝতে পারো। এবং এর চেয়ে বেশি আনন্দের আর কোনো জায়গা নেই। এবং তুমি খুব ভালো করছো, অনেক বই তুমি লিখেছো, অনেক বই তুমি আরো আগামী দিনে আরো জ্ঞান চর্চা তোমার আরো বৃদ্ধি পাবে। এবং তুমি খুব ভালোভাবে এই কাজগুলো করছো। আমি সব খবর রাখি, এবং খবর পাইও, তোমার বইপত্র আমি দেখিও। এটা খুব আনন্দের এবং খুব গর্বের বিষয়। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক তো ইউ স্যার, ভালো তাহলে থাকবেন স্যার। শুধু আমার একটাই অবজারভেশন প্রতীক, আর কিছু না, স্যার, পুরো আলোচনা শুনে খুবই ভালো আলোচনা। এই যে জাতিরাষ্ট্রের আজকের দিনে, একদম তুমি ঠিক বলেছো, একই জাতিরাষ্ট্রের বিভিন্ন রকম যে আচরণ ভারতের, তো এটাকে কি আমরা মাল্টি ডাইমেনশনাল ফরেন পলিসির একটা অঙ্গ হিসেবে ভাবতে পারি? হ্যাঁ, ঠিক স্যার। সেইটা, হ্যাঁ সেইটা আমার মনে হচ্ছিল আলোচনা শুনে, যে আজকে বোধহয় সেটাও একটু প্রয়োজন। মানে ফরেন ঠিক পলিসি ওই ঠান্ডা লড়াইয়ের সময় যেরকম ছিল একদম একমুখী, একদম সেটাকে একটু মাল্টি ডাইমেনশনাল ফরেন পলিসি হিসেবে আমরা ভাবতে পারি। তো নিশ্চয়ই স্যার। অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর আলোচনা করার জন্য।
আমি তাহলে এবার প্রকাশকে হ্যাঁ মাইক দিচ্ছি। প্রকাশ, তুমি তাহলে এবার দেখো অনুষ্ঠান শেষ করতে পারো কিনা। ওভার টু প্রকাশ। প্রকাশ, প্রকাশ তুমি কি আছো? সামাও হয়তো ডিসকানেক্টেডও হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এইবার পাওয়া যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আজকের আলোচনা খুব সুন্দর হয়েছে। আম, আমি ধন্যবাদ জানাবো অধ্যাপক অনীক চ্যাটার্জি মহাশয়কে এবং অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায় মহাশয়কে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি। সকলে ভালো থাকবেন।